হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। গতকাল ব্রেকফাস্ট থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো ব্রেকফাস্টে রুটি, সুজির হালুয়া, মাংসের তরকারি আর চা ছিল। খেয়ে দিয়ে আমি বাবুকে এক বাটি ফল কেটে দিয়ে অফিসে গিয়েছিলাম। তো অফিস থেকে ফিরে আসার পরে কাঁঠাল পেকে গিয়েছে, ওটার সাথে যুদ্ধ করছি। আর তখন মনে পড়েছিল যে 1971 সালে মিলিটারি বাহিনী বাংলাদেশে এসেছিল। যেহেতু পাকিস্তানে কাঁঠালের আবাদ নেই, তো আমাদের দেশে নাকি ওনারা কাঁঠাল পেয়েছিল আর কি। পাকা কাঁঠালের সময় সিজনে আর কি কাঁঠাল ভেঙে খেতে গিয়ে দাড়িতে আঠা মাখিয়ে একাকার, যেহেতু ওনারা এটা তো অভ্যস্ত না। এরপরে দুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, পাকিস্তানের এক ভদ্রলোক ইন্ডিয়া হোক বা যে কোনো জায়গা থেকে একটা কাঁঠাল সংগ্রহ করেছে। উনি না ওই গোল গোল করে যেভাবে বেগুন কেটে আমরা ভাজি করি, উনি না চাক ভাজির মতো করে কাঁঠাল কেটে নিয়েছে। তো তখন আমার মনে পড়ছিল ছোটোবেলায় নানির কাছ থেকে শোনা সেই গল্পটা, যে পাকিস্তানে কাঁঠালের আবাদ নেই, ওনারা বাংলাদেশে এসে কাঁঠাল খেতে গিয়ে বিতিকিস্ত্রী একটা অবস্থার মধ্যে পড়েছিল আর কি। আর এখন আমার মনে হচ্ছে যে ডেইলি ব্লগ যেগুলো আমরা তৈরি করছি বা আপুরা যেসব কন্টেন্ট করছে, ঘরের গৃহস্থালির কাজকর্ম এবং দেশীয় যে খাবারগুলো উপস্থাপন করা হয়, সেটা একেবারে মানে ফেলনা নয়। অনেকেই কিন্তু ইউটিউব দেখে কাঁঠাল ভাঙা, কাঁঠাল খাওয়া শিখতে পারে। আমি নিজেই কিন্তু অনেকটা আপুদের কাছ থেকে শিখেছি। আর তাছাড়া ছোটোবেলায় মাকেও ভাঙতে দেখেছি। তবে ছোটোবেলায় আমি নিজে খুব একটা কাঁঠাল খেতাম না, কাঁঠালের গন্ধও ভালো লাগতো না। ওই মায়ের যখন কাঁঠাল ভাঙা করতো, তখন তো আমি ওর ধারে কাছেও যেতাম না। তো কাঁঠাল খাওয়া আমি শুরু করেছি এই তো 6 বছর হলো, মানে আমার যখন প্রেগনেন্ট অবস্থা ছিল সেই সময় থেকে আমি কাঁঠাল খাওয়া মানে শুরু করেছি। জানি না কেন ওই সময় থেকে কাঁঠাল আমার ভালো লাগতে শুরু করেছে। এখনও খাই একটু কম, তবে প্রেগনেন্ট অবস্থায় কাঁঠাল খেতে খুব ভালো লাগতো। অথচ আমি আমার শৈশবে কখনোই কাঁঠাল পছন্দ করতাম না। আচ্ছা, একটা ভর্তা তোমাদেরকে শেয়ার করলাম, আলু আর মাংস দিয়ে। যে কোনো মাংস নিতে পারো। আমি তো গরুর মাংস একটা পিস নিয়েছিলাম, একটাই পিস, পরিমাণে খুব কম ছিল, দেখতেই পেলে। আমি ওইটা ভাতের উপরে যেভাবে দিই, একটা বাটিতে পানি দিয়ে ভাতের উপরে বয়েল করে নিয়েছিলাম। এটা চিকেন হলেও কোনো সমস্যা নাই, বা অন্য কোনোভাবেও সেদ্ধ করা যাবে। তো সিদ্ধ করার পরে সেদ্ধ আলুর সাথে ওগুলো ভাজা করে নিয়েছি, পেঁয়াজ রসুন ইচ্ছে মতো। আর কেউ বেশি খায়, কেউ কম খায়। আমার মা যে কোনো ভর্তায় প্রচুর পেঁয়াজ রসুন খায়, আমি একটু কমই দিয়েছি, এক পিস মাত্র। আর আমরা তো দুজনেই খাই, খাওয়ার মানুষও তো কম। আর তারপরে ভর্তাটা এইভাবে তৈরি করে নিয়েছি। তো এইটা হচ্ছে বাটন ঘোটা, এটা উত্তরাঞ্চলে চলে। আর এই ভর্তাটাও কিন্তু উত্তরাঞ্চলের, আমাদের বগুড়ার সুজনের দোকানের বিখ্যাত মাংসের ভর্তা। তো মাংসের কিমা দিয়েও ভর্তাটা করা যায়, কিমাটা ভেজে নিলেই হলো আর কি। আমি আমার মতো করে একটু স্টাইলেই করলাম, যেটা আমার জন্য সহজ হয়। আমি তো সেই কাজগুলো সেইভাবেই করি। তারপরে শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন আমি ভাজার সময় গোটা দিয়েছি 2-1টা, সেটার সাথে একসাথে সব এখানে পেস্ট করে নিচ্ছি। এটা চাইলে ব্লেন্ডারে, পাটাতে, যে যেভাবে ভর্তা করতে অভ্যস্ত সেইভাবে ভর্তাটা করে নিতে পারো। খেতে কিন্তু ভালোই লেগেছিলো। তবে আমার মনে হয় বোনলেস চিকেনের ভর্তাটা সবারই খুব পছন্দ হবে, কারণ গরু বা মাটন এগুলো সবাই আবার খায় না, চিকেনটা অনেকেই খায়। আবার মাছের ভর্তাটাও আমরা এইভাবে করি। আর এই উত্তরাঞ্চলে ভর্তা করার জন্য এই মানে জিনিসটা আর কি বিখ্যাত, মাটির তৈরি এই বাসনটা, এটা বাটনা বলা হয়। এটা বগুড়া থেকে রংপুর এইসব অঞ্চলেই বেশি পাওয়া যায়। আমার নানু বাড়ি রংপুরে, আর আমার মা রংপুরের মেয়ে হওয়াতে আমরা এইটাতেই ছোটোবেলা থেকে ভর্তা করে খেয়ে অভ্যস্ত। তো গতকালকে দুপুরে এই ভর্তার সাথে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম, একটা ডিম দিয়েছিলাম বাবুর জন্য, আমাদের জন্য ডাল আর শাক ভাজা ছিল। আর যেহেতু এই ভর্তাটা ছিল, আর তো কিছু লাগেনি। কিন্তু আমার মেয়ে না অ্যাকচুয়ালি মাছ মাংস কোনোটাই ভালো করে খায় না, এই কারণে প্রত্যেক দিন ওর জন্য একটা ডিম পোস্ট বা সেদ্ধ ডিম আমাকে করতেই হয়, রাখতেই হয় মেনুতে। আর ও যেটা বলছিলাম, যে ভর্তার এই যন্ত্রটা আসলে একটা সুবিধা আছে, অনেকের বাতিক আছে যে অন্যের হাতে করা ভর্তাটা খেতে চায় না, তারা কিন্তু এইরকম জিনিসে ভর্তা করে চামচতে উঠিয়ে নিয়ে খেতে পারে। আর ইদানিং ব্লেন্ডার আসাতে এইটার ব্যবহার কমে গেছে, আমাদের সংসারেও কমে গেছে। এক সময় আজ থেকে 20-25 বছর আগে কিন্তু এইটা ছাড়া কিছু চিন্তা করা যেত না। তবে ব্লেন্ডার আসার পরে আমরা হয়তো কদাচিৎ এইটাতে আলু পটল ভর্তাগুলো করি, অথবা মাছ বা মাংসের যে কিমা ভর্তা, এই ধরনের 2-1টা ভর্তাই করি। তারপরে সময় স্বল্পতা থাকলে এইটা ধোয়াধুয়ির ঝামেলা মনে হলে তো দেখা যায় যে ব্লেন্ডার বা মিক্সিতেই করে নেওয়া হয়। আর পাটাকে তো কবে টাটা বাই বাই করে দিয়েছে বাঙালি জীবন থেকে। আর এই হচ্ছে আজকের লাঞ্চের আয়োজন। গতকালকের পরে আর কি সেভাবে কিছু ভিডিও করিনি, আসলে মেয়ের পরীক্ষা আছে 7 তারিখ থেকে সামনের মাসে। আর বেশি তো সময় নেই, ওকে পড়াতে হচ্ছে বলে আমি ভিডিওগুলো খুব ছোট করে কোনো রকমে আর কি দিয়ে যাচ্ছি, না দিলেও হয় না, এই কারণেই দেওয়া। আর আজকে দুপুরে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল করেছিলাম। মাটনের যে তেলগুলো ছিল, অনেকটাই তেল জমেছে মাটনের, জানো না, তো ভাবলাম যে জমিয়ে রেখে লাভ কি, খেয়ে ফেলে। তেল বেশি দিন ডিপে রাখলে না খেতে ভালো লাগে না। আর এমনিতেও বাজার করতে
পড়তেও আমার মানে যে আলসি আসলে সময় পাচ্ছি না, সব কিছু ম্যানেজ করে সময়টা বেশিরভাগ চলে যাচ্ছে বাবুকে পড়াশোনা করাতে গিয়ে। ছোট মানুষ তো একা একা পড়তে পারে না, তার উপরে এই যে দুদিন একটু জ্বরে ভুগে আরও পড়ালেখা লাটে উঠে গিয়েছে। শুয়ে বসে খেলতে খেলতে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্নভাবে পড়াতে হচ্ছে। এমনিতে 100-এ 100 পায় শুধু অঙ্কে, বাকিগুলোতে 98 95 এরকমই পায়। খারাপ যে খুব একটা করে তা না। আর আমি কখনোই ওকে ফার্স্ট হওয়ার জন্য বা 100 পাওয়ার জন্য প্রেশার দেই না, সম্মানজনকভাবে পাশ করে যাবে এতটুকুই আমার চাওয়া। কিন্তু ওর বরাবরের রেজাল্টের থেকে যদি রেজাল্ট এখন আবার খারাপ হয়ে যায় না, তার সবগুলো দায়ভার কিন্তু আমার উপরই এসে পড়বে। কারণ গোড়া থেকে আমি পড়িয়ে এই অবধি নিয়ে এসেছি। এখন যদি খারাপ হয় তো বলবে আমি হয়তো মোবাইল নিয়ে সারাদিন বসে থাকি, ওকে ঠিকঠাক মতো টাইম দেই না, এই কারণে ওর রেজাল্টটা খারাপ হয়ে গেছে। তো দোয়া করো সবাই, তোমাদের সবার জন্য দোয়া রইল। এ পর্যন্তই, টাটা।